আগ্রাসী রূপে ইরান, তাদের হামলায় উপসাগরে জ্বলছে তেলবাহী জাহাজ, ক্ষতবিক্ষত সৌদি, কাতার, দুবাই। প্রতিশোধের হুঙ্কার মুস্তফা খামিনির। $200 পৌঁছাতে পারে ব্যারেল প্রতি তেলের দাম। হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধের হুমকি ইরানের। তেলের আগুনে পুড়বে কি বিশ্ব? প্রতিদিন $200 কোটি আমেরিকা খরচ করছে ইরান যুদ্ধের পেছনে। মার্কিন অর্থনীতিতে ধসের শঙ্কা। সামলাতে পারবেন কি ট্রাম্প? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে বিস্তারিত। ভয়ঙ্কর রূপ নিয়েছে ইরানের হামলা। মধ্যপ্রাচ্যে আমেরিকার ঘাঁটি বন্ধ না হওয়া পর্যন্ত হামলা চালানোর কড়া হুমকি দিয়েছেন ইরানের নয়া সর্বোচ্চ নেতা মুস্তফা খামিনি। আর এরপরে ইরান শুধু হামলা জোরালোই করেনি, বরং মার্কিন সামরিক ঘাঁটির পাশাপাশি নতুন নতুন এলাকার স্থাপনা লক্ষ্য করে চলছে ইরানের আগ্রাসী হামলা। তাদের মিসাইল ও ড্রোনের আঘাতে উপসাগরীয় অঞ্চল জুড়ে জ্বলছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও তাদের মিত্রদের তেলবাহী জাহাজ। রোজকার মতোই ইরানের হামলায় বিধ্বস্ত হয়েছে সৌদি আরব, কাতার, ওমান, বাহরাইন ও দুবাই। প্রতিদিনের মতো ইরান ও লেবানন জুড়ে হামলা চালাচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এবং জোটো। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ভয়াবহ রূপে ইরান তাদের বিধ্বংসী হামলায় এবার পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে জলের উপরেই জ্বলছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও তাদের মিত্রদের জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার। ইরানের পেতে রাখা মাইন বিস্ফোরণে আগুন ধরে গেছে একে একে 14টি জাহাজে। বৃহস্পতিবার সকালে ইরাকের জলসীমায় 2টি ট্যাঙ্কার পুড়িয়ে দেয় ইরান। IRGCর ওই মাইন বিস্ফোরণে এক ভারতীয় ক্রুসহ বেশ কয়েকজন হতাহত হয়েছে। পারস্য উপসাগরে যুক্তরাজ্যের আরও একটি জাহাজ হামলার শিকার হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালীতে জাহাজ রক্ষার প্রতিশ্রুতি দিলেও তার প্রশাসন এটি সম্ভব নয় বলে নাকচ করে দিয়েছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করেও চলছে ইরানের মিসাইল হামলা। কাতার, কুয়েত, বাহরাইন, ওমান, জর্ডান ও দুবাইয়ে দফায় দফায় ড্রোন হামলা চালাচ্ছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ব্যাংক টার্গেট করেও হামলার পরিকল্পনা ইরানের। বৃহস্পতিবারও কয়েক ঘন্টায় বেশ কিছু ড্রোন ভূপাতিত করার দাবি তুলে কুয়েত, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত। যুদ্ধ শুরুর পর অন্তত 300 ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি বাহরাইনের। এরই মধ্যে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো বন্ধ না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ইরানের নয়া সর্বোচ্চ নেতা মোস্তফা খামিনি। বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে দেয়া প্রথম ভাষণে যুদ্ধের শহীদদের রক্তের বদলা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। এছাড়া হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধের হুমকি দিয়েছেন ইরানের এই নয়া সর্বোচ্চ নেতা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের বিজয় এসেছে এমন দাবির পরও ইরানের বিভিন্ন শহরে হামলা অব্যাহত রেখেছে। তেহরানের পারচিন পরমাণু অস্ত্র তৈরির কারখানায় হামলা চালানোর দাবি করেছে ইসরায়েল। জাতিসংঘের তথ্য মতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে জোরপূর্বক বাস্তুচ্যুত হয়েছে 32 লাখের বেশি বাসিন্দা। লেবাননেও চলছে মিসাইল ও স্থল অভিযান। দেশটির সরকারকে হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। হিজবুল্লাহ যোদ্ধাদের নিয়ন্ত্রণ না করতে পারলে লেবাননের মাটি দখল করবে নেতানিয়াহু বাহিনী। ইসরায়েলের দক্ষিণে পাল্টা হামলা অব্যাহত রেখেছে হিজবুল্লাহ যোদ্ধারা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযান শুরুর পর প্রথমবারের মতো যুদ্ধ শেষ করার কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। জুড়ে দিয়েছেন 3 শর্ত। সামাজিক মাধ্যমে এক পোস্টে পেজেশকিয়ান জানান, ইরানের ন্যায্য অধিকার, চলমান যুদ্ধের ক্ষতিপূরণ ও ভবিষ্যতে ইরানে হামলা না চালানোর বিষয়ে আন্তর্জাতিকভাবে নিশ্চয়তা দিলেই যুদ্ধবিরতিতে যাবে তেহরান। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে হামলা বন্ধ করে দ্রুত ইরানের সাথে আলোচনায় বসার তাগিদ দিয়েছে রাশিয়াও। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক। এদিকে রকেট, মিসাইল আর ড্রোন হামলা চালিয়ে ইসরায়েলের উত্তর ও মধ্যাঞ্চল কাঁপিয়ে দিল লেবাননের হিজবুল্লাহ যোদ্ধারা। ইসরায়েলকে লক্ষ্য করে লেবানন সীমান্ত থেকে অন্তত 150 রকেট ও মিসাইল ছুঁড়েছে তারা। লেবাননের সাথে জোট বেঁধে ইরান ও ইসরায়েলের ওপর হামলা চালাচ্ছে। সমন্বিত এই হামলা যুদ্ধকে নতুন দিকে মোড় দিচ্ছে বলে হুঁশিয়ারি দিয়েছে হিজবুল্লাহ যোদ্ধারা। হিজল জোবাইরের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ইসরায়েলে লেবাননের প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহর এক নজিরবিহীন হামলার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছেছে। 12 মার্চ রাতে ইসরায়েলের উত্তর ও মধ্যাঞ্চল লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে এই গোষ্ঠী। লেবানন সীমান্ত থেকে অন্তত 150টিরও বেশি রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে, যেটিকে চলতি মাসে শুরু হওয়া সংঘাতের মধ্যে সবচেয়ে বড় আক্রমণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে। হামলার সঙ্গে সমন্বয় রেখে ইরানও একই সাথে ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে, ফলে এটি একটি সুসংগঠিত ও পরিকল্পিত অভিযানে রূপ নেয়।
টাইমস অব ইসরায়েল জানিয়েছে রাত থেকে ভোর অবধি চলা এই আক্রমণের ফলে ইসরায়েল জুড়ে সতর্কতা সাইরেন বাজতে শুরু করে। লাখ লাখ মানুষ আতঙ্কিত হয়ে বাংকারে আশ্রয় নেয়। উত্তরাঞ্চলীয় শহরগুলো বিশেষত নাহারিয়া, একর এবং হাইফা ড্রোন ও রকেট হামলার কবলে পড়ে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF জানিয়েছে বেশিরভাগ রকেট এবং ক্ষেপণাস্ত্র প্রতিরোধে সক্ষম হয়েছে তারা, তবে কিছু এলাকায় আঘাতের খবরও পাওয়া গেছে। হিজবুল্লাহ জানিয়েছে তারা ইসরায়েলের তেল আবিবে সামরিক গোয়েন্দা ইউনিটের সদর দপ্তর লক্ষ্য করে উন্নত ক্ষেপণাস্ত্রের একটি ব্যারেজ ছুড়েছে। একই সঙ্গে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC নিশ্চিত করেছে যে তারা হিজবুল্লাহর সঙ্গে সমন্বয় রেখে এই আক্রমণ চালিয়েছে যাতে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করা যায়। হামলার তীব্রতা এতটাই ছিল গ্যালিলি থেকে শুরু করে হাইফা পর্যন্ত এবং সীমান্ত থেকে 50 কিলোমিটার ভেতরের বিভিন্ন জনপদেও সতর্কতা সংকেত জারি করা হয়। এদিকে পাল্টা ব্যবস্থা হিসেবে ইসরায়েলি বিমান বাহিনী লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় দাহিয়ে এলাকায় হিজবুল্লাহর ঘাঁটিগুলো লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালিয়েছে। IDF জানায় তারা হিজবুল্লাহর কমান্ড সেন্টার এবং অস্ত্রাগারগুলো ধ্বংসের লক্ষ্য নিয়ে অভিযান পরিচালনা করছে। সামরিক কর্মকর্তাদের সতর্কবার্তা অনুযায়ী হিজবুল্লাহ আগামীতে আরও তীব্র আক্রমণ চালাতে পারে এবং লেবাননের পরিস্থিতি পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে ধাবিত হতে পারে। ইসরায়েলের ঊর্ধ্বতন কর্মকর্তারা হুঁশিয়ারি দিয়েছেন যদি লেবানন সরকার হিজবুল্লাহর কর্মকাণ্ড নিয়ন্ত্রণে ব্যর্থ হয় তবে ইসরায়েল বেসামরিক লক্ষ্যবস্তুতেও হামলা চালাবে। এর আগে মার্কিন সংবাদ মাধ্যম CNN এবং ইসরায়েলি চ্যানেল 12 রিপোর্ট করে ইরান ও লেবানন থেকে তেল আবিবের ওপর একটি বড় আক্রমণের আশঙ্কা রয়েছে। সেই আশঙ্কা 11 মার্চ রাতে বাস্তবে রূপ নিয়েছে যখন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র জেরুজালেম থেকে সারা দেশব্যাপী সতর্কতা সংকেত বাজাতে বাধ্য করেছে। লেবানন থেকে আকস্মিক এমন জোরালো আক্রমণ ইসরায়েলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে। এর মধ্য দিয়ে ইসরায়েল লেবানন সংঘাত দীর্ঘমেয়াদী ও জটিল পর্যায়ে প্রবেশ করছে বলে আশঙ্কা বিশ্লেষকদের। হিজল জুবায়ের, বাংলা ভিশন। এদিকে ইরানের এমন মরণ কামড়ে তেলের দাম ব্যারেল প্রতি $200 পৌঁছানোর শঙ্কায় কাঁপছে বিশ্ব অর্থনীতি। এর মধ্যে ইরানের নয়া সর্বোচ্চ নেতা হরমুজ বন্ধের হুঁশিয়ারি দেয়ার সে আশঙ্কা আরো বাড়ছে। হরমুজের জলের ওপর জ্বলছে বিশাল বিশাল সব তেলের জাহাজ, সে আগুনে জ্বলছে বিশ্ব তেলের বাজারও। তেহরানের রণহুঙ্কার, হরমুজ প্রণালী দিয়ে এক ফোঁটা তেলও বের হতে পারবে না। আমেরিকা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক আছে এমন কোন জাহাজ এই জলপথে পা রাখলেই হবে হামলা। পরিস্থিতি সামাল দিতে জরুরি ভিত্তিতে 40 কোটি ব্যারেল তেল মজুদ থেকে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে 32টি দেশ। তবে অবরোধ দীর্ঘায়িত হলে কি সামলানো যাবে এই আসন্ন মহাবিপর্যয়? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। হরমুজ প্রণালী দিয়ে 1 লিটার তেলও পার হতে দেবে না ইরান, এমন বুক কাঁপানো এক হুঁশিয়ারি পুরো বিশ্বের জ্বালানি বাজারে আগুন লাগিয়ে দিয়েছে। চলমান যুদ্ধের মধ্যে ইসলামী বিপ্লবী গার্ড সাফ জানিয়েছে প্রতি ব্যারেল তেলের দাম $200 পর্যন্ত দেখার জন্য প্রস্তুত থাকতে হবে বিশ্ববাসীকে। ইরানের উপর আমেরিকা ও ইসরায়েলের আগ্রাসী হামলা শুরু হতেই হরমুজকে কৌশলগত রণক্ষেত্রে পরিণত করেছে তেহরান। দেশটির সামরিক বাহিনী সাবধান করে জানিয়েছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল বা তাদের সঙ্গে সম্পর্ক আছে এমন কোন জাহাজ হরমুজ প্রণালীতে প্রবেশ করলে সেসব নৌযানকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে ধরা হবে। ইরানের দেয়া কড়া হুমকির জেরে এই রুটে জাহাজ পরিচালনা করতে ভয় পাচ্ছে শিপিং কোম্পানিগুলো। যুক্তরাষ্ট্র, ইসরায়েল বা তাদের মিত্রদের স্বার্থে হরমুজ প্রণালী দিয়ে এক ফোঁটা তেলও যেতে দেওয়া হবে না। যে কোনো জাহাজের তেল বা পণ্য যদি যুক্তরাষ্ট্র, ইসরায়েল বা তাদের সহযোগী দেশের উদ্দেশ্যে যায় তাহলে সেই জাহাজকে বৈধ সামরিক লক্ষ্য হিসেবে ধরা হবে। ইরানের প্রতিবেশী দেশগুলোর ভেতরে লুকিয়ে থাকার যে কৌশল যুক্তরাষ্ট্র ও তাদের মিত্ররা ব্যবহার করছে সেটি আর কাজ করবে না। বেসামরিক এলাকা বা অবকাঠামোর আড়ালে সৈন্য লুকিয়ে রাখলেও তারা রক্ষা পাবে না। তারা যে সংঘাত শুরু করেছে তার আগুনে তাদের গুরুত্বপূর্ণ ঘাঁটি ও কেন্দ্রগুলো একের পর এক ক্ষতিগ্রস্ত হবে এবং এই পরিস্থিতি বারবার ঘটতে পারে।
পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি করিডোর হরমুজ প্রণালী। সরু এই জলপথ দিয়ে প্রতিদিন বিভিন্ন দেশে পৌঁছায় বিশ্বের মোট সরবরাহের প্রায় 1/5 তেল। কিন্তু যুদ্ধের উত্তাপে সেই পথে জ্বালানি সরবরাহ প্রায় বন্ধ। ইরানে IRGC সহ দেশটির শীর্ষ সামরিক কমান্ডের অনড় অবস্থান প্রমাণ করছে দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত তারা। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চালানো হত্যাকাণ্ডের প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারিও দিয়েছে ইরান। অর্থনৈতিক কৌশলে তেল ও জ্বালানির দাম কমিয়ে রাখা আর সম্ভব হবে না। যুদ্ধ পুরো অঞ্চলে ছড়িয়ে পড়লে তেলের দাম ব্যারেল প্রতি $200 পর্যন্ত উঠতে পারে, কারণ আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির ওপর মূলত নির্ভর করে তেলের দরে ওঠানামা। আমাদের হাত এখন আরও জোরালো এবং বিধ্বংসী আঘাতের শক্তিতে পরিপূর্ণ। শত্রুকে গুড়িয়ে দেওয়ার জন্য আগের মতো অভিযান অব্যাহত থাকবে। আমাদের শহীদ নেতা, প্রিয় দেশবাসী, নির্দোষ নারী, শিশু এবং মিনাবের নিষ্পাপ ফেরেশতার মতো শিশুদের হত্যার প্রতিশোধ আমরা নেব। ট্রাম্প ও নেতানিয়াহু জোটের সম্মিলিত হামলার বিপরীতে মধ্যপ্রাচ্যে মার্কিনপন্থী বিভিন্ন লক্ষ্যবস্তুতে মিসাইল ও ড্রোন অভিযান চালাচ্ছে ইরান। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে আশ্বাসের কথা শুনিয়েছে আমেরিকা, কিন্তু বাস্তবের চিত্র সম্পূর্ণ ভিন্ন। নজিরবিহীন এই জ্বালানি সংকট মোকাবেলায় এর মধ্যেই জরুরি অবস্থা ঘোষণা করেছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা। 32টি সদস্য রাষ্ট্র তাদের আপৎকালীন মজুদ থেকে একযোগে 40 কোটি ব্যারেল তেল বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে হরমুজ প্রণালীর অবরোধ দীর্ঘায়িত হলে অচিরেই মুখ থুবড়ে পড়বে গোটা বিশ্বের অর্থনীতি। একই সঙ্গে তেলের আকাল ছাপিয়ে খাদ্যপণ্যের অভাবে দ্রুত হানা দেবে ভয়াবহ দুর্ভিক্ষ। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। ইরানের বিরুদ্ধে এত হামলা চালিয়েও সরকার পরিবর্তন সম্ভব নয় বলে মনে করছে খোদ ইসরায়েলি কর্মকর্তারা। সেই সাথে ইরানে চলমান হামলার মধ্যেও কোনো গণঅভ্যুত্থানের লক্ষণ দেখা যাচ্ছে না বলেও বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন তারা। মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্ট। Their air force is gone. They no longer have radar. They don't have anti-aircraft equipment. ইরান পুরোপুরি ধ্বংস হয়ে যাচ্ছে, আমরা জয় পেয়ে গেছি। ইরান যুদ্ধ নিয়ে এমন মন্তব্য করে এভাবেই বিজয়োল্লাস করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কিছু। মার্কিন আগ্রাসনের মুখেও ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে ইরান। এই যুদ্ধে ইরান কেবল টিকেই নেই, বরং রণক্ষেত্রে তারা আগের চেয়েও বেশি আক্রমণাত্মক। এমন পরিস্থিতিতে যুদ্ধবিরতি নিয়েও আগ্রহ দেখাচ্ছে না দেশটি। তবে এবার মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ থামাতে 3টি শর্তের কথা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে কথা বলার পর 12ই মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে যুদ্ধ থামাতে 3টি শর্ত তুলে ধরেন ইরানের প্রেসিডেন্ট। পোস্টে পেজেশকিয়ান লেখেন, রাশিয়া ও পাকিস্তানের নেতাদের সঙ্গে কথা বলে আমি এই অঞ্চলে শান্তির প্রতি ইরানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছি। এই যুদ্ধ জায়নবাদী শাসন ব্যবস্থা ও যুক্তরাষ্ট্র শুরু করেছে। এটি শেষ করার একমাত্র উপায় হল ইরানের বৈধ অধিকারকে স্বীকৃতি দেওয়া, ক্ষতিপূরণ প্রদান করা এবং ভবিষ্যতে আর কোনো আগ্রাসন না হওয়ার জন্য শক্ত আন্তর্জাতিক নিশ্চয়তা নিশ্চিত করা। ইরান যুদ্ধের ফলে বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা বিঘ্নিত হওয়ায় মার্কিন প্রেসিডেন্টও এখন যুদ্ধ শেষের উপায় খুঁজছেন বলে মনে করছেন বিশ্লেষকেরা। তবে ইসরায়েলের মূল্যায়ন এখনও তারা সংঘাত শেষ করার কাছাকাছি অবস্থায় নেই। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বুধবার বলেছেন, এই যুদ্ধ কোনো সময়সীমা ছাড়াই চলবে। কাটজ জানিয়েছেন, ইসরায়েল মার্কিন যৌথ অভিযানের সমস্ত লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত এই যুদ্ধ চলবে। তবে যুদ্ধ শেষ না করতে চাইলেও ইরানের লক্ষ্য অর্জনে সফল হতে পারছে না ইসরায়েল। ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ দেশটির ধর্মীয় নেতৃত্বাধীন সরকারকে পতনের দিকে ঠেলে দেবে এমন কোনো নিশ্চয়তা নেই। পর্দার আড়ালে ইসরায়েলি কর্মকর্তারা এই বাস্তবতা স্বীকার করে নিয়েছেন। একই সঙ্গে ইরানে চলমান বোমাবর্ষণের মধ্যেও কোনো গণ অভ্যুত্থানের লক্ষণ দেখা যাচ্ছে না। বার্তা সংস্থা রয়টার্সকে এসব তথ্য জানিয়েছেন একজন জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তা।
যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ধারণা করেছিল তারা আক্রমণ শুরু করলেই ইরানিরা রাজপথে নেমে সরকার পতন ঘটাবে, কিন্তু আদতে তা হচ্ছে না। অর্থনৈতিক সংকট এবং সরকারের প্রতি নানা ইস্যুতে ক্ষোভ থাকলেও দেশের ক্রান্তিকালে ইরানিরা বর্তমান শাসকদেরই সমর্থন দিচ্ছেন। ফলে সরকার পতনের লক্ষ্য নিয়ে হামলা শুরু করলেও এখন অনেকটাই হার মেনে নিয়েছে ইসরায়েল। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। যুদ্ধ বন্ধ না হলে ইরান নয় বরং চরমভাবে ধস নামবে আমেরিকার অর্থনীতিতে। ইরানের সাথে চলমান যুদ্ধে প্রতিদিনের খরচ গিয়ে ঠেকেছে $200 কোটি। হিসাব বলছে কেবল যুদ্ধ শুরুর প্রথম 100 ঘন্টায় ট্রাম্প প্রশাসনের খরচ হয়েছে $370 কোটি বেশি। এমন অবস্থায় যুদ্ধ আরো দীর্ঘ হলে তা আমেরিকার অর্থনীতির জন্য কতটা ক্ষতিকর হবে? ট্রাম্প কি ক্ষমতায় টিকে থাকতে পারবে? ডেস্ক রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন ইমরান মাহমুদ। অত্যাধুনিক প্রযুক্তি, দামি সব অস্ত্রশস্ত্র আর বিশাল সামরিক বাজেট সব মিলিয়ে গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সে প্রথম অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। অথচ এটাই কাল হয়ে দাঁড়িয়েছে দেশটির জন্য। ইরানের সাথে চলমান যুদ্ধে প্রতিদিনের খরচ গিয়ে ঠেকেছে $200 কোটি। ইরান যুক্তরাষ্ট্রের এই যুদ্ধকে বিশ্লেষকরা বলছেন একটি অসম যুদ্ধ। এর কারণ হলো খরচের ব্যবধান। সস্তা ড্রোন, নিজস্ব প্রযুক্তির ক্ষেপণাস্ত্র আর বিশ্বের জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ পথ হরমুজ আটকে দিয়ে ওয়াশিংটনের গলা চেপে ধরেছে ইরান। 1930 সালের মতো যুক্তরাষ্ট্র কি এগিয়ে যাচ্ছে আরও একটি গ্রেট ডিপ্রেশনের দিকে? চলমান যুদ্ধে ইরানকে সবচেয়ে বড় সুবিধা দিচ্ছে অল্প খরচে তৈরি ড্রোন ও মিসাইল। সামরিক বিশ্লেষকরা বলছেন ইরানের শাহেদ ড্রোন আকাশে উড়লেই যুক্তরাষ্ট্রের জন্য ক্ষতি। কারণ ড্রোন যদি লক্ষ্যবস্তুতে আঘাত করে তাহলে লক্ষ্যবস্তু ধ্বংস হবে, আর যদি আঘাত করার আগেই ইন্টারসেপ্ট করা যায় তাহলেও ক্ষতি। কারণ $50,000 এক একটি ড্রোন ধ্বংস করতে যুক্তরাষ্ট্রকে ছুটতে হয় $20 লাখ একাধিক ইন্টারসেপ্টর। দ্য সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ বলছে যুদ্ধ শুরুর প্রথম 100 ঘন্টায় ট্রাম্প প্রশাসনের খরচ হয়েছে $370 কোটি বেশি। যুদ্ধে প্রতিদিন যুক্তরাষ্ট্রের কত খরচ হচ্ছে তারও একটি হিসেব দিয়েছে সংস্থাটি। আইটেম 1, অপারেশন। প্রতিদিন আকাশে রাখতে হয় প্রায় 200টি যুদ্ধ বিমান, বিভিন্ন সমুদ্রে একাধিক যুদ্ধজাহাজ আর ভূমিতে আর্টিলারি। সব মিলিয়ে দৈনিক খরচ দাঁড়াচ্ছে $19.6 কোটি। আইটেম 2, গোলা বারুদ। খরচের খাতায় সবচেয়ে উপরে রয়েছে গোলা বারুদ। প্রথম 100 ঘন্টায় 2600টিরও বেশি মিসাইল, বোমা বা ড্রোন নিক্ষেপ করেছে যুক্তরাষ্ট্র, যার মোট খরচ $310 কোটি। আইটেম 3, ধ্বংসপ্রাপ্ত জিনিস। যুদ্ধ শুরুর পর থেকে এই পর্যন্ত 3টি F-15 ফাইটার জেট হারিয়েছে যুক্তরাষ্ট্র, যদিও বলা হচ্ছে সেগুলো ফ্রেন্ডলি ফায়ারের কারণে ভূপাতিত হয়েছে, যার খরচ দাঁড়িয়েছে $35.9 কোটি। সব মিলিয়ে প্রথম 100 ঘন্টায় খরচ দাঁড়ায় $370 কোটি। এছাড়া মার্চের প্রথম সপ্তাহে জর্ডান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে থাকা যুক্তরাষ্ট্রের থার্ড রাডারের অ্যান্টেনা ও ব্যাটারি ধ্বংস করে দিয়েছে ইরান, যার প্রতিটির দাম প্রায় $180 কোটি। পরিস্থিতি আরও ভয়াবহ করে তুলেছে ইরান কর্তৃক কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করে দেয়া। বিশ্বের তেলের বাজারের একটি বড় অংশ এই পথ দিয়ে যাতায়াত করে। ইরান এই পথ আটকে দেয় বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ প্রায় বন্ধ হয়ে গেছে। সিএনএনের একটি ব্যবসায়িক বিশ্লেষণে বলা হয়েছে তেলের সরবরাহ বন্ধ হওয়ায় যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম আকাশচুম্বী হয়েছে, যার প্রভাব পড়েছে প্রতিটি নিত্য পণ্যের ওপর। সাধারণ মার্কিন নাগরিকরা এখন তাদের দৈনন্দিন বাজার করতে গিয়ে হিমশিম খাচ্ছেন। এই অস্বাভাবিক মূল্যস্ফীতি বা ইনফ্লেশন দেশটিকে একটি দীর্ঘমেয়াদী মন্দার দিকে ঠেলে দিতে পারে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন দিশেহারা হয়ে মার্কিন কংগ্রেসের কাছে যুদ্ধের জন্য অতিরিক্ত বিলিয়ন বিলিয়ন ডলার অনুদান চাইছেন। কিন্তু খোদ মার্কিন রাজনীতিবিদদের মধ্যেই প্রশ্ন উঠেছে, কতদিন এভাবে জনগণের ট্যাক্সের টাকা বিদেশের যুদ্ধে ঢাল হবে? এবিসি নিউজের একটি প্রতিবেদনে জানানো হয়েছে, মার্কিন কেন্দ্রীয় ব্যাংক বা ফেডারেল রিজার্ভ বারবার সতর্ক করেছে যে এই যুদ্ধ যদি আরও কয়েক মাস স্থায়ী হয় তবে মার্কিন ডলারের মান হু হু করে পড়ে যাবে এবং বেকারত্বের হার সব রেকর্ড ছাড়িয়ে যাবে। টাইম ম্যাগাজিনের একটি বিশেষ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইরান এই অর্থনৈতিক যুদ্ধে অনেকটা সুবিধাজনক অবস্থায় রয়েছে। উচ্চমূল্যের প্রযুক্তি ব্যবহারের কারণে অর্থনৈতিকভাবে দ্রুত হাঁপিয়ে উঠেছে যুক্তরাষ্ট্র। ইরানের কৌশল হলো যুক্তরাষ্ট্রকে অর্থনৈতিকভাবে ক্লান্ত করে দেয়া
আর সেই কৌশলে তারা সফল হচ্ছে বলে মনে করছেন অনেক বিশেষজ্ঞ। আর তাই ট্রাম্প মরিয়া হয়ে উঠেছেন দ্রুতই যুদ্ধবিরতি ঘোষণা করতে। কিন্তু ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, যখন তারা চাইবে তখনই যুদ্ধ বন্ধ হবে। অর্থাৎ তেহরান চাইছে যুদ্ধ দীর্ঘায়িত হোক। বিশ্লেষকদের মতে এই যুদ্ধ যদি অচিরেই বন্ধ না হয়, তবে গ্রেট ডিপ্রেশন বা মহামন্দা আর কেবল ইতিহাসের পাতায় সীমাবদ্ধ থাকবে না, বরং মার্কিন সাধারণ মানুষের দরজায় আবারও কড়া নাড়বে। ক্ষমতার দম্ভ আর যুদ্ধের নেশা যুক্তরাষ্ট্রকে যে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে তা এখন অনেকটাই স্পষ্ট। ইমরান মাহমুদ, বাংলাভিশন। অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আব্দুল্লাহ। হামলাকারী সন্দেহে একজনকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সন্ধ্যায় জম্মুর গ্রেটার কৈলাসে একটি বিয়ের অনুষ্ঠানে যান 3 বারের সাবেক মুখ্যমন্ত্রী ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আব্দুল্লাহ। সেখানে ভিড়ের মধ্যে খুব কাছ থেকে তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় সৌভাগ্যক্রমে বেঁচে যান ফারুক আব্দুল্লাহ। সাথে সাথেই পাশে থাকা ব্যক্তিরা ওই অস্ত্রধারীকে ধরে ফেলে। তার ছেলে জম্মু ও কাশ্মীরের বর্তমান মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, অক্ষত আছেন ফারুক আব্দুল্লাহ। ন্যাশনাল কনফারেন্স নেতা বিএস চৌহানের মেয়ের বিয়েতে হাতে নাতে ধরা অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত কামাল সিং জম্মুর বাসিন্দা। এনএসজির নজরদারি পেরিয়ে জেড প্লাস নিরাপত্তা পাওয়া ফারুক আব্দুল্লাহর উপর হামলার চেষ্টা নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা হচ্ছে। আজারবাইজানে পবিত্র রমজান আসে ধর্মীয় আবেগ ও ঐতিহ্যের বিশেষ আবহ নিয়ে। কমিউনিস্ট শাসনের নানা বাধা থাকলেও আজেরি মুসলমানদের রোজা ও ইবাদতের আগ্রহ কখনো কমেনি। রমজান শুরু হয় মসজিদ ও ঘরবাড়ি পরিষ্কার করার মধ্য দিয়ে। ইফতারের টেবিলে থাকে হালিম, আঁশ, দলমা ও প্লাউভের মতো ঐতিহ্যবাহী খাবার, সঙ্গে শেখের বুড়া মিষ্টি ও নানা কাবাবের আয়োজন। পরিবারগুলো অতিরিক্ত খাবার প্রস্তুত রাখে যাতে কোনো রোজাদার অতিথি এলে তাকে আপ্যায়নে ঘাটতি না থাকে। আজারবাইজানে রমজান হয়ে ওঠে ইবাদত, সংস্কৃতি ও সৌহার্দ্যের এক অনন্য মিলন মেলা। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। কাস্পিয়ান সাগরের তীরবর্তী দেশ আজারবাইজান। দেশটিতে ইসলাম আসে হিজরি 1ম শতকে। দীর্ঘদিন কমিউনিস্ট শাসনের অধীনে থাকলেও বদলায়নি আজেরি মুসলমানদের আবেগ। সংখ্যাগরিষ্ঠ মুসলিমের দেশটিতে পবিত্র রমজান আসে আনন্দের বার্তা নিয়ে। আজেরিদের রমজান শুরু হয় মসজিদ, ঘরবাড়ি পরিচ্ছন্নতার মধ্য দিয়ে। সুপ্রাচীন ঐতিহ্যের দেশটির ইফতারে থাকে নানা রকম বৈচিত্র্য। নিয়মিত খাবারের মধ্যে থাকে হালিম ও আঁশ। পুদিনা, মৌরি, দারুচিনি স্বাদযুক্ত লতাপাতা কিংবা বাঁধাকপির পাতায় মোড়ানো ভেড়ার কিমা ও ভাতের দোলমা স্থানীয় ইফতারের জনপ্রিয় একটি আইটেম। পেঁয়াজ এবং গাজর দিয়ে পরিবেশন করা ভাতের মাংসের পদ প্লোভ খাওয়া হয় ইফতারের শেষে। আজেরি দস্তরখানের আরেকটি পদ হচ্ছে রমজানের ঐতিহ্যবাহী মিষ্টি শেখের বুড়া। কখনো দেখা মেলে ফল, ভেষজ বা শাকসবজি দিয়ে রান্না করা মাংসের স্টু, কভুরমা। এছাড়াও থাকে গরু, মুরগি, ভেড়া, হাঁস ও মাছের বিভিন্ন রকম কাবাবের আয়োজন। ইফতারের জন্য অতিরিক্ত খাবার তৈরি হয় আজেরি পরিবারগুলোতে। যদি কোনো রোজাদার চলে আসেন তার জন্য নিয়ে রাখা হয় আগাম প্রস্তুতি। রমজানে পরিবারের সদস্যদের মধ্যে চলে উপহার আদান প্রদান। প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ দেশ আজারবাইজান। এখানে পবিত্র রমজানে বয় শান্তির সুবাতাস। ধর্ম পালনে নানা বাধা বিপত্তি থাকলেও আল্লাহর আনুগত্য প্রকাশে আন্তরিক চেষ্টা করেন দেশটির মুসলমানরা। হাফিজুল ইসলাম, বাংলাভিশন। পারস্য উপসাগরের তীরে মরুভূমির দেশ কাতার। ইতিহাস, ইসলামী ঐতিহ্য আর আধুনিকতার অনন্য মেলবন্ধন। 7ম শতাব্দীতে ইসলামের সূচনা হওয়া দেশটি এখন মুসলিম বিশ্বের এক শক্তিশালী রাষ্ট্র। সময়ের সঙ্গে মুক্তা আহরণের জনপদ থেকে তেল ও গ্যাস সমৃদ্ধ শক্তিশালী অর্থনীতিতে পরিণত হয়েছে দেশটি। রাজধানী দোহাকে ঘিরে গড়ে উঠেছে আকাশচুম্বী স্থাপত্য, আধুনিক নগর জীবন ও মনোমুগ্ধকর সৌন্দর্য। বিশ্বজুড়ে মুসলিম দেশ এর ধারাবাহিক প্রতিবেদনের 22তম পর্বে কাতার নিয়ে থাকছে মোর্শেদ আলমের ডেস্ক রিপোর্ট। পারস্য উপসাগরের তীরে অবস্থিত মরুভূমির দেশ কাতার। আধুনিক মুসলিম দেশটিতে 628 খ্রিস্টাব্দে ইসলামের সূচনা হলেও তেল ও গ্যাস সম্পদের কারণে দেশটি দ্রুত অর্থনৈতিক শক্তিতে পরিণত হয়। রাজধানী দোহাকে ঘিরে গড়ে উঠেছে আধুনিক স্থাপত্য ও মনোমুগ্ধকর নগর সৌন্দর্য। জাতীয় বিমান সংস্থা কাতার এয়ারওয়েজ এবং
হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর কাতারকে বিশ্বের অন্যতম প্রধান ট্রানজিট পয়েন্ট ও ভ্রমণের কেন্দ্রে পরিণত করেছে। 628 খ্রিস্টাব্দে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেরিত দূত মুনজির ইবনে সাওয়া আল তামিমের মাধ্যমে কাতারে ইসলামের সূচনা ও বিস্তার ঘটে। পারস্য উপসাগরীয় অঞ্চলের এই উপদ্বীপে ইসলাম গ্রহণের পর আল মাদিদ গোত্র প্রথম মসজিদ স্থাপন করেন। বর্তমানে কাতার একটি সুন্নি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, যেখানে হামলি সালাফি মতাদর্শের প্রভাব সবচেয়ে বেশি। কাতারের প্রধান স্থাপনা ও মসজিদগুলো আধুনিক ও ঐতিহ্যবাহী স্থাপত্যের অপূর্ব সংমিশ্রণ। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ইমাম মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব মসজিদ। 93টি বিশাল গম্বুজযুক্ত মসজিদটিতে প্রায় 30,000 মুসল্লি একসঙ্গে নামাজ পড়তে পারেন। পার্সিয়ান ও তুর্কি শৈলীর সংমিশ্রণে তৈরি নীল টাইলসের জন্য বিখ্যাত কাতারা সাংস্কৃতিক গ্রামের সোনালী ও নীল মসজিদ, এডুকেশন সিটি মসজিদ, আল ফানার আব্দুল্লাহ বিন জাহেদ আল মাহমুদ ইসলামিক কেন্দ্র এবং লুসাইল টাওয়ার্স, এসপায়ার টাওয়ার সহ অসংখ্য ঐতিহাসিক মসজিদ ও স্থাপনা রয়েছে। প্রায় 34,000 জনসংখ্যার দেশটিতে প্রায় 70% মুসলিম, যা দেশটির রাষ্ট্রধর্ম। কাতারের মোট জনসংখ্যার প্রায় 10 থেকে 11% স্থানীয় নাগরিক, বাকিরা ভিন্ন দেশ থেকে আসা প্রবাসী। কাতারের প্রধান খাবার হলো সুগন্ধি চাল, মাংস, রুটি, মাছবুস, খেজুর, সামুদ্রিক খাবার, ওয়ারাক এনাব খুবই জনপ্রিয়। ঐতিহ্যবাহী পোশাকের মধ্যে পুরুষরা সাদা লম্বা পোশাক, থোপ এবং মাথার ঘোতরা পরে থাকেন। নারীরা কালো লম্বা পোশাক, আবায়া ও শায়লা ব্যবহার করেন। মোর্শেদ আলম, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো।